একটু শুকনো শুকনো করেই মুরগি মাংসটা রান্না করেছি, আর এদিকে পোলাওটাও রান্না শেষ। তো আমার ফ্রিজে যে কয়েকটা ফল ছিল সেই কয়েকটা ফল দিয়েই আজকে করে খুব ভালো করে ধুয়ে নেব। আমি শুনেছি এটা নাকি দারুণ স্বাদ হবে, টুটকি দিয়ে খান অথবা ভাজি করে খান, খুব টেস্টি এটা। আমি আপনাদের ব্লেন্ড করলে কিন্তু সহজে গলতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমি জানি না আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আমার আজকের ব্লগটি আমি সকাল এবং দুপুরের মাঝামাঝি থেকেই শুরু করে দিয়েছি। তো আজকে আমি ফ্রুট কাস্টার্ড বানাবো একদম খাঁটি গরুর দুধ দিয়ে। তো আমার ফ্রিজে যে কয়েকটা ফল ছিল সেই কয়েকটা ফল দিয়েই আজকে ফ্রুট কাস্টার্ড বানাবো। আমি এখানে প্রায় 1.5 কেজি মতো দুধ নিয়েছি, কিন্তু আলাদা করে কোনো পানি মিক্স করিনি, কারণ পানি মিক্স করলে এটার স্বাদ একেবারেই ভালো আসবে না। ঘন দুধ দিয়ে ফুড কাস্টার্ড বানালে অসাধারণ টেস্টি হয় খেতে। চিনির পরিমাণটা আমি আমার মতো করে একটু বেশি দিয়েছি, কারণ মিষ্টি খাবারে মিষ্টি না হলে আমার কাছে একদমই ভালো লাগে না। আমি এখন যে দুধটা নিয়েছি এটা একদম ঠান্ডা, আর এই ঠান্ডা দুধের উপর আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। 1.5 কেজি দুধের জন্য আমি 7 থেকে 8 চামচের মতো পাউডার নিয়েছি। অবশ্য এতেও যদি দুধ ঘন না হয় তবে আরও 2-1 চামচ ঠান্ডা দুধে গুলিয়ে নেব। আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা একদম নাড়াচাড়া করতে হবে যাতে একদম দানা বেঁধে না যায়। ফলগুলো দিয়ে মাত্র 2 মিনিট রাখবো, তারপর নামিয়ে ফেলবো। দুধটা মাশাআল্লাহ অনেক ঘন হয়েছে, এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। ফ্রুট কাস্টার্ডে যদি আরও বেশি স্বাদ আনতে চান তাহলে অবশ্যই কিন্তু কনডেন্স মিল্কটা ব্যবহার করবেন। বাইরে প্রচণ্ড ঠান্ডা, একটু শীত শীত অনুভব হচ্ছে। ইচ্ছে হচ্ছে ছাদে গিয়ে কিছুক্ষণ রোদ পোহাই। পরে ভাবলাম যে বাসায় কিছু টুকিটাকি কাজ আছে, এদিকে আমার গুঁড়া মশলাটাও শেষ হয়ে গেছে, তাই এখন গুঁড়া মশলাটা রেডি করছি। আমি কিন্তু সবসময় সব ধরনের মশলা একসাথে করে তারপর ব্লেন্ড করি। এইভাবে ব্লেন্ড করে নিলে অনেক সুবিধা, আলাদা আলাদা করে মশলা খুঁজতে হয় না। এটা হচ্ছে আস্ত ধনিয়া আর মৌরি। জয়ত্রী জয়ফলের মশলাটা শেষ হয়ে গেছে, নয়তো সেগুলোও দিয়ে দিতাম এখানে। দারুচিনিগুলো হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়। আবার কিছু দারুচিনি আছে অনেক শক্ত, হাত দিয়েও ভাঙা যায় না, সেগুলোকে আমি অ্যাভয়েড করছি, কারণ আমার ব্লেন্ডার আবার সেগুলো নিতে চাইবে না। একদম অল্প আঁচ দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে তারপরে আমি মশলাগুলো ভাজবো। তো সবার প্রথমে আমি দারুচিনিগুলো দিয়েছি,
দারুচিনিগুলো যেহেতু একটু শক্ত টাইপের, সেজন্য সবার আগে দারুচিনি দিয়ে একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এখন আমি ধনিয়া আর মরিগুলো দিয়ে দিলাম। ধনিয়া আর মরিগুলো ভাজার পর এখন সবগুলো মশলাই আমি দিয়ে দিয়েছি। একদম অল্প আছে, কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে তারপর এগুলোকে ভেজেছি। বেশি আঁচ দিয়ে ভাজলে মশলার ঘ্রাণ নষ্ট হয়ে যায়, স্বাদও নষ্ট হয়ে যায়। আমি কিন্তু ডিপে আদা রেখে সারা বছর খাই। এগুলো ডিপ থেকে বের করে নিয়ে এসেছি, আর এখন সাথে সাথে ধুয়ে নিতে হবে। সাথে সাথে না ধুইলে একটু পরে কিন্তু একদম নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে কিন্তু আমি ধুতেও পারবো না, আর খোসাও ছাড়াতে পারবো না। সেজন্য একদম বরফ থাকতে থাকতেই আমি ধুয়ে ফেলি আর খোসাটাও তুলে ফেলি। একবার এমন হয়েছে, বাজারে আদার দাম অনেক বেশি বেড়ে গিয়েছিল, কিন্তু আমার ফ্রিজে তো 3 কেজির মতো আদা ছিল। কারণ আমি সবসময় যেহেতু আদা ডিপে রেখে খাই, তাই ছিল। যতদিন বাজারে চড়া দাম ছিল ততদিন কিন্তু আমাকে আর কোনো আদা কিনতে হয়নি। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আর ডিপে যদি আপনি আদা রাখেন তাহলে আরেকটাও সুবিধা হয়, সেটা হচ্ছে ব্লেন্ড করতে গেলে একদম ম্যাশ হয়ে যায়। কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা যদি তরকারিতে দেন তাহলে তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। ব্লেন্ড করলে কিন্তু মশলাগুলো অনেক গরম হয়ে যায়, সেজন্য মশলাগুলোকে একটু ঠান্ডা করে তারপর একটা বক্সে ভরে নিব। আজকে আমি দেশি মুরগি রান্না করব, আর দেশি মুরগি কিন্তু হাতে মেখে রান্না করলে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। আমি যে কোনো মাংস রান্না করতে গেলে কিন্তু আদার চাইতে রসুনের পরিমাণটা একটু বেশি দেই, এতে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেড়ে যায়। সামান্য একটু পেঁয়াজ মরিচের বাটাও দিয়ে দিচ্ছি, এটার ফ্লেভারটা অনেক ভালো আসে, আবার টেস্টটাও অনেক ভালো আসে।
একটু শুকনো শুকনো করেই মুরগি মাংসটা রান্না করেছি, আর এদিকে পোলাওটাও রান্না শেষ। টমেটোর চাটনি দিয়ে পোলাও খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম যে টমেটোর চাটনি করে ফেলি। প্রথমে আমি কিন্তু রসুন কুচি দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে একদম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। এখনকার টমেটোগুলো কিন্তু খুব শক্ত, সহজে গলতে চায় না, সেজন্য লবণ দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। অনেকক্ষণ সময় নিয়ে চাটনিটা বানালে কিন্তু চাটনির টেস্টটা অনেক ভালো আসে। এরকম মাখা সালাদ কারা কারা পছন্দ করেন? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এরকম মাখা সালাদ, এটা আমার ভীষণ পছন্দের। তবে অন্য কেউ যদি মেখে দেয় তাহলে আমি কোনো দিনও খাবো না। তো এই তো আমার সব রান্না একদম কমপ্লিট, এখন দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিব। আজকে আমি একদম নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি আজকেই প্রথম করব এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং খেয়ে আপনাদেরকে জানাবো যে এটার স্বাদ কীরকম। সেই জন্য বাজার থেকে আমি মিষ্টি কুমড়ার শাক কিনে নিয়ে এসেছি, আর পাতাগুলো আমি ডাটা থেকে আলাদা করে খুব ভালো করে ধুয়ে নেব। আমি শুনেছি এটা নাকি দারুণ স্বাদ, একবারও যেহেতু ট্রাই করিনি তাই আজকে ট্রাই করব। ডাল ভিজিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু আমি পাতার সাথে গুঁড়িয়ে গুঁড়িয়ে এটা বানাবো সেজন্য ডালগুলোকে অনেক মিহি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, মরিচ বাটা। যেহেতু আস্ত পেঁয়াজ দেওয়া যাবে না সেজন্য আমি বেটে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো একদম সামান্য, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে যেহেতু আমি কোনোদিনও খাইনি, তাই এই মুহূর্তে এটার টেস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তবে আমার কাছে মনে হচ্ছে যে ভালোই লাগবে, কারণ ডাল বাটা দিয়েছি সাথে, তারপরে আবার মিষ্টি কুমড়ার পাতাটা কিন্তু অনেক স্বাদ। সেটা আপনি মাছ দিয়ে খান, শুটকি দিয়ে খান অথবা ভাজি করে খান, যেভাবেই খান না কেন মিষ্টি কুমড়ার শাক কিন্তু খুবই টেস্টি। হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া পাতার বড়া। আর আমি কিন্তু একটা খেয়েছিলাম, এত টেস্টি এটা, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এটা কী পরিমাণের টেস্ট। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।